করা যাক। এই যে ইতিহাস বইটা তোমার হাতে আছে, এটা দেখে অনেকে বলবেন এটা আধুনিক ভারতের ইতিহাস। কেন? কারণ এতে পলাশীর যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা লাভের কথা আছে, ভারতে ব্রিটিশ শাসনের শুরু ও শেষ হওয়ার কথা আছে। এসব বিষয় তো আধুনিক ভারতের ইতিহাস। তার আগে ছিল ভারতের মধ্যযুগের ইতিহাস, আরও আগে প্রাচীন যুগের কথা। অর্থাৎ ভারতের ইতিহাসে 3টে ভাগ পাওয়া যাচ্ছে, প্রাচীন, মধ্য, আধুনিক। তো বলেছে আমরা জানি আমাদের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করা যায়। আমাদের ইতিহাসকে আমরা 3টি ভাগে ভাগ করি, এবং সেই 3টি ভাগ হলো আধুনিক বা নব্য, মধ্য এবং প্রাচীন। আমি লাস্টের থেকে পেছনে বললাম, এবার পেছন থেকে লাস্টে এখনকার সময় বলি প্রাচীন, মধ্য, আধুনিক। তো আমরা যে বইটি পড়ছি সেটি দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে শুধুমাত্র আধুনিক ভারতের যে ইতিহাস সেটা বর্ণনা করা আছে। কারণ পলাশীর যুদ্ধ বা ভারতের স্বাধীনতা এটি কিছু সময় আগেই ঘটেছে, তো সেটির বর্ণনা এই বইতে আমরা দেখতে পাই। আধুনিক শব্দটা এসেছে অধুনা থেকে। তাহলে আধুনিক শব্দের উৎপত্তি কোথা থেকে? অধুনা থেকে। এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় বা ইম্পর্ট্যান্ট একটা লাইন, এটা তোমরা সবাই আন্ডারলাইন করে রেখো, ঠিক আছে? এটা আমার স্টুডেন্টের বই, আমি এখানে আন্ডারলাইন করে দিচ্ছি সো দ্যাট কি ও বুঝবে এটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এর মানে বর্তমানকাল, সম্প্রতি বা নতুন। আচ্ছা, এই আধুনিক কথার মানে কি? জানলাম এটার উৎপত্তি কোথার থেকে আসে। এর মানে হচ্ছে বর্তমানকাল বা সম্প্রতি বা নতুন। আর সম্প্রতি কিংবা বর্তমানে ঘটেছে যে ঘটনা তাই আধুনিক কালের ঘটনা। বলছে এখনকার সময়ে যে ঘটনা ঘটছে সেটাই হচ্ছে আধুনিক কালে ঘটে যাওয়া কোনো ঘটনা। সেভাবে দেখলে সত্যিই তো কলিঙ্গ যুদ্ধ আজকের দিনের তুলনায় অনেক আগে ঘটেছে। যদি আমরা বিচার করে দেখি কলিঙ্গ যুদ্ধ, তাহলে আজকের ডেট থেকে, আজকে হচ্ছে 15 তারিখ, 15ই জানুয়ারি হচ্ছে 2021। হ্যাঁ, তাহলে আজকের ডেট থেকে আমি যদি মনে করি তাহলে কলিঙ্গ যুদ্ধ অনেক আগেই ঘটেছে। তার অনেক পরে ঘটে গেছে পানিপথের প্রথম যুদ্ধ, তারও অনেক পরে ঘটেছে পলাশীর যুদ্ধ। তাই সময়ের হিসাবে পলাশীর যুদ্ধ তুলনায় কম অতীত, মানে এটা রিসেন্ট অতীত, ঠিক আছে? তাই সেটা খানিকটা আধুনিক। রিসেন্ট অতীত বলে এটাকে বলেছে আধুনিকের মধ্যে ফেলেছে, আধুনিকের সঙ্গে অ্যাডজাস্ট করেছে। আর 1757 খ্রিস্টাব্দ থেকে সময় যত এগিয়েছে ততই আরও আধুনিক হয়ে উঠেছে ভারতের ইতিহাস। বলছে 1757 খ্রিস্টাব্দের পর থেকে ভারতের 1757 থেকে 1757 সালের পর থেকে ভারতবর্ষের যত ইতিহাস আছে, যত ইতিহাস লেখা হয়ে উঠেছে সেগুলোকে আমরা আধুনিক ইতিহাস হিসাবে বলি। আচ্ছা, কিন্তু এভাবে প্রাচীন, মধ্য ও আধুনিক এই 3 ভাগে ভারতের ইতিহাসকে ভাগ করা শুরু হলো কবে? 1808 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজাবলি নামে একটি ইতিহাস বই লিখেছেন। এখন বলছে এই যে ডিভিশন, ভারতবর্ষের যে ইতিহাসের যে একটা ডিভিশন আমরা করেছি, 3টে ভাগে ভাগ করেছি, এই ভাগটা কবে থেকে করা হলো বা কখন শুরু হলো? সেটা শুরু হলো 1808 খ্রিস্টাব্দে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখেছিলেন রাজাবলি একটি গ্রন্থ। সেই গ্রন্থে থেকে আমরা জানতে পারি ভারতের ইতিহাস লিখতে গিয়ে মৃত্যুঞ্জয় সময়গণনা শুরু করেছিলেন মহাভারতের রাজা যুধিষ্ঠিরের কাল থেকে। বলছে এখন ইতিহাস লিখছে, যিনি লিখছে সেই সময়টা তো লিখতে হবে। আজকে যদি আমি একটা কোনো চিঠি লিখি তাহলে সেটা ডেট আমাকে লিখতে হবে। তো তখন কি করেছিল মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার? সেই সময় যে যুধিষ্ঠিরের যে কালটা ছিল, মহাভারতের যে রাজা যুধিষ্ঠিরের, সেই সময় থেকে তিনি লেখা শুরু করেছিলেন, গোনা শুরু করেছেন, কাউন্ট করা শুরু করেছেন যে আজকে থেকে আমি ইতিহাস লেখা শুরু করব। শেষ পর্যন্ত রাজাবলি কলিযুগের সময় এসে শেষ হয়। কলিযুগ সেই সময় এসে রাজাবলির ইতিহাস, রাজাবলির যে ইতিহাস গ্রন্থটা আছে সেটা শেষ হয়, ঠিক আছে? আজ কেউ ইতিহাস লিখতে গিয়ে কলিযুগের ইতিহাস শব্দটি ব্যবহার করবেন না, কিন্তু 19 শতকের একেবারের গোড়ায় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তাই করেছেন। তাছাড়া রাজাবলিতে প্রায় সব ঘটনার পেছনেই নানা অদ্ভুত সব যুক্তি রয়েছে। রাজাদের কথা বলার জন্যই রাজাবলি লেখা। তখন বলেছে যে এখন কেউ এই যে কথাটা ব্যবহার করবে না যে কলিযুগের ইতিহাস, আমরা কি বলি আধুনিক যুগের ইতিহাস। এই কথাটাও কে বলেছেন? মৃত্যুঞ্জয়কার বিদ্যালঙ্কার বলেছেন রাজাবলিতে যে সব ঘটনা বর্ণিত আছে সেটার মধ্যে কি
কি আছে, সেটার বিষয়বস্তু হচ্ছে রাজাদের কথা বলা আছে। এখন বলেছে রাজাদের কথা বলার জন্যই রাজাবলী লেখা, কিন্তু সেই সব রাজাদের কথাগুলোকে যেন চালায় কোনো এক অদৃশ্য শক্তি। রাজারা কেবল তাদের কৃতকাজের ফল ভোগ করেন। বলছে এই যে রাজাদের কথা বলতে গিয়ে যে রাজাবলী বইটা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখেছে, তাতে কি বর্ণনা করা আছে? রাজারা যে কৃতকাজ করেছিল, কৃতকাজ মানে যে খারাপ কাজ করেছিল, তারই বর্ণনা ওখানে দেওয়া আছে, এবং সেই কৃতকার্যের ফলে যে তাদের পাওয়া যে ফলগুলো তাদেরই বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, এবং কি ফল ভোগ করেছেন সেটার কথাও বলা হয়েছে। আর যেসব ইতিহাস বই লেখা হয় তাতে অবশ্যই এ ধরনের কথা বলা হয় না, বরং বিভিন্ন ঘটনার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক নানা যুক্তি হাজির করা হয়। তাহলে রাজাবলীর ইতিহাস লেখার ছকটা কিভাবে বদলালো? বলছে রাজাবলীতে একটা মানে পদ্ধতিতে ইতিহাস লিখেছে, কিন্তু এখনকার যুগে যে আমরা ইতিহাস লিখি, আধুনিক যুগে যে আমরা ইতিহাস লিখি, সেই ইতিহাসে কি আমরা কোন রাজা কি পাপ করেছে বা কোন মানুষ কি পাপ করার ফলে কি শাস্তি পাচ্ছে বা কি ভোগ করবে, সেটা কি আমরা লিখি? সেটা কিন্তু আমরা কখনোই লিখি না। আমরা লিখি যে একটা যে কোনো একটা, ধরো এই যে এখন করোনা চলছে বা তোমার নতুন যে ভাইরাসটা ওমিক্রন চলছে, সেটার ফলে রাজনৈতিক কি মতামত বা অর্থনৈতিক কি অবস্থা, এই সমস্ত সামাজিক যে অবস্থা সেগুলোই আমরা তুলে ধরি আধুনিক ভারতের ইতিহাসে। তো বলছে এই যে কি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার যে একটা প্যাটার্নে লিখছিল, সেই প্যাটার্নটা কিভাবে চেঞ্জ হলো। 1817 খ্রিস্টাব্দে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া নামে ভারতের ইতিহাস লেখেন জেমস মিল। বইটা লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীতকে এক কথায় এক জায়গায় জড়ো করা। তখন বলেছে 1817 খ্রিস্টাব্দে ব্রিটিশ লেখক যিনি আছে, উনি হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া নামে ভারতের ইতিহাস লেখেন। তো এই বইটা লেখার পেছনে তার মূল বক্তব্য কী ছিল বা মূল ইন্টেনশন কী ছিল? তিনি ছিল ভারতের যে ইতিহাসটা আছে তিনি এক জায়গায় জড়ো করে লিখতে চেয়েছিলেন, যাতে একটা বই দিয়ে ভারতের ইতিহাস সম্পর্কে জানা যায়, যাতে সেটা পড়ে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে ব্রিটিশ প্রশাসনের যুক্ত বিদেশিরা। কারণ যে দেশ ও দেশের মানুষকে শাসন করতে হবে, সেই দেশের ইতিহাসটাও জানতে হবে। অর্থাৎ ভারতবাসীর প্রতি ব্রিটিশ প্রশাসনের আচরণের যুক্তি নাকি লুকিয়ে আছে ইতিহাসে। সেই আগের নেকড়েও ছাগলছানার গল্পটার মতো। দেখো কি শখ, আমাদের দেশকে নাকি শাসন করবে বলে আমাদের দেশের ইতিহাস সম্পর্কে লিখেছে। কোন বইটা কে লিখেছে? জেমস মিল লিখেছে, দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। এখন বইটা লিখেছে কারণ লিখেছে যে দেশকে, আমাদের দেশকে ব্রিটিশরা কী করছিল? শাসন করতে চেয়েছিল, অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বলছিল এই দেশের মানুষের লোকদের যদি আমাকে শাসন করতে হয়, তাহলে এই দেশের বিষয়ের যে ইতিহাসটা আছে সেটা আমাদেরকে জানতে হবে। জানার জন্য ওরা এই বইটা লিখেছে এবং বলেছে যে ভারতবাসীর প্রতি যে ব্রিটিশের যে প্রশাসনিক যে আচরণগুলো হবে, যে কিভাবে মারবে, কিভাবে কি শাসন করবে না শাসন করবে, সেটার যে যুক্তিটা কোথায় পাচ্ছে? তারা পাচ্ছে ইতিহাসে। সেরকম এখানে বলেছে যে মনে করো যে আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে নেকড়ে এবং ছাগলছানার গল্পটা, তার এই বইতেও মিল ভারতের ইতিহাসকে 3টি ভাগে ভাগ করলেন। এবার মিল যে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া যে বইটা লিখেছিলেন, সেখানেও তিনি ভারতের ইতিহাসকে 3টি ভাগে ভাগ করলেন। সেই ভাগগুলো কি কি? সেগুলো হলো হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ। প্রথম দুটো কাল পর্যায়ে শাসকের ধর্মের নামে, আর শেষটা শাসকের জাতের নামে। তাই শেষটা খ্রিস্টান যুগ হলো না, হলো ব্রিটিশ যুগ। অর্থাৎ ধর্ম নয়, জাতির পরিচয়ে ব্রিটিশ সভ্যতা পরিচিত হতে চায়। আধুনিক হতে হলে ধর্মের বদলে জাতির পরিচয়ের দরকার। তার সঙ্গে মিল লিখলেন যে মুসলিম যুগ ভারতের ইতিহাসে অন্ধকারময় যুগ, পাশাপাশি হিন্দু যুগের বিষয়েও মিল অশ্রদ্ধা দেখেছেন। এখন মিল যে ভারতের যে ইতিহাসের পর্যায়কে 3টি ভাগে ভাগ করলেন, হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ। প্রথম যে দুটো যুগ ছিল সেটি হচ্ছে মানুষের জাতির সম্পর্কে, এবং পরের যে যুগটি ছিল সেটি হচ্ছে ব্রিটিশ যুগ, সেটি হচ্ছে কার সম্পর্কে? জাতির পরিচয়। আগেরটা ছিল ধর্মের ওপর ভিত্তি করে, এখন হলো জাতির ওপরে। আধুনিক হতে হলে বলেছেন যদি আমরা আধুনিক মানুষ হতে চাই, তাহলে ধর্মের ওপর আর বেস করে মানুষের সঙ্গে মানুষের বিভেদ করব না। আমরা কিসের ওপরে তারা করলো তাদের নামকরণ করলো
ব্রিটিশ যুগ হিসাবে তাদের যুগের নামকরণ হলো বলেছে। এবং এর সঙ্গে জেমস মিল বলেছেন যে ভারতে যে সময়টা মুসলিম যুগ ছিল সেটাকে তিনি অন্ধকার যুগ বলে বলেছেন, এবং ওখানে যে হিন্দু যে যুগটা ছিল সেটার প্রতিও তিনি বিশেষ কোনো শ্রদ্ধা দেখাননি, অশ্রদ্ধা দেখিয়েছেন। তারপরে কি বলেছে, মিলের লেখা ইতিহাস থেকে দুটো বিষয় তৈরি হলো। প্রথমত, ভারত ইতিহাসের যুগ ভাগ করা শুরু হলো শাসক ধর্মের পরিচয়ে, আর মিল ধরে নিলেন প্রাচীন ভারতের সব শাসকই হিন্দু। তাই জৈন ধর্মাবলম্বী চন্দ্রগুপ্ত মৌর্য বা বৌদ্ধ ধর্মাবলম্বী বিম্বিসারের ইতিহাসও ঢুকে পড়ল হিন্দু যুগের ইতিহাসে। এখন বলছে মিলের লেখা যে ইতিহাসটা ছিল সেটার থেকে দুটো বিষয় তৈরি হলো। সেই বিষয়গুলো হলো, প্রথমত ভারতের ইতিহাস যুগ ভাগ করা শুরু হলো শাসকের ধর্মের পরিচয়, যেটা আমরা জানলাম। আর মিল ধরে নিলেন প্রাচীন ভারতের সব শাসকই হিন্দু। ওখানে যে মুসলিম ছিল বা জৈন ছিল বা খ্রিস্টান ছিল কিংবা বৌদ্ধ ছিল তাদের কথা তিনি ভুলে গেলেন এবং তাদেরকে ইনক্লুড করলেন হিন্দু যুগের মধ্যেই। ওখানে ছিল জৈন ধর্মাবলম্বী ছিল চন্দ্রগুপ্ত মৌর্য এবং বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল বিম্বিসার। কোথায় ঢুকে পড়লো? হিন্দু যুগের ইতিহাসে। একইভাবে মধ্যযুগের সব শাসকের মিল মুসলমান ধর্মের সঙ্গে একাকার করে দিল। মধ্যযুগের যে শাসকরা ছিলেন তাদেরকে মুসলিম গোষ্ঠীতে বা মুসলিম যুগে ঢুকিয়ে দিলেন। ফলে মুঘল সম্রাট আকবরের মতো উদার শাসক ও নিছক ধর্মের পরিচয়ে আটকা পড়লেন। বলছে ওখানকার যে মুঘল সাম্রাজ্যের যে শাসক, উদার যে শাসক ছিল কে? আকবর। হ্যাঁ, তিনিও ধর্মের পরিচয়ে আটকা পড়লেন যে উনি মুসলিম যুগের মুসলিম শাসক। দ্বিতীয়ত, ভারতের ইতিহাসকে মিল তিনটে ধাপের ছকে বেঁধে দিলেন, হিন্দু, মুসলিম ও ব্রিটিশ। ওই যে ভাগ করলেন, ধীরে ধীরে সেই তিনটে ধাপ নাম বদলে হয়ে গেল প্রাচীন, মধ্য এবং আধুনিক। এই যে হিন্দু যুগ, মুসলিম যুগ এবং যে কোন যুগ? ব্রিটিশ যুগ ছিল, সেটা পাল্টে হলো প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তারপরে বলেছেন বছর বছর এই ধাঁচেই চলল ভারতের ইতিহাস চর্চা। সেজন্য পলাশির যুদ্ধ বা মহাত্মা গান্ধীর আন্দোলন সবকিছুকেই আধুনিক ভারতের ইতিহাসের খোপে ফেলে দেওয়ার অভ্যাস হয়ে গেছে। এভাবেই ইতিহাস লেখা চলতে থাকলো। এর জন্য পলাশির যুদ্ধ বা মহাত্মা গান্ধীর যে আন্দোলন ছিল সবকিছুই কোথায় পড়ে গেল? আধুনিক ভারতের ইতিহাসের মধ্যে। এরপর কি বলেছেন চলো দেখি। বলেছেন কিন্তু এভাবে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের ছাঁচে ফেলে ইতিহাস দেখাটা সমস্যা। সত্যিই তো সমস্যা, যেটা আধুনিক যুগের নয় সেটাকে আধুনিক বানিয়ে দিয়েছে, যেটা মধ্যযুগের সেটা মধ্যযুগের নেই, প্রাচীন যুগের নেই। এটা তো সমস্যা হবেই না। রবীন্দ্রনাথের কথাটা আবার দেখা যাক, সব দেশের ইতিহাস যে একই রকম হতে হবে তার মানে নেই। তো তিনি ঠিকই বলেছেন সব দেশের ইতিহাস একই রকম হবে, একই সময়ে ঘটবে, সেটা মানে নেই না। ঔরঙ্গজেব মারা গেলেন 1707 খ্রিস্টাব্দে। তার সময়কালকে সাধারণত ভারতীয় ইতিহাসের মধ্যযুগে ফেলা হয়। তো ঔরঙ্গজেব মারা গেলেন 1707 খ্রিস্টাব্দে এবং সেই সময়টাকে বলা হয় মধ্যযুগ। তো মধ্যযুগের প্রায় অর্ধশতক পরে, মানে তার ঠিক 50 বছর পরে কি হলো? পলাশির যুদ্ধ হলো। এই যে এখানে দেখো বলেছে তার মাত্র অর্ধশতক পরে পলাশির যুদ্ধ হয়। পলাশির যুদ্ধকে ফেলা হয় ভারত ইতিহাসের আধুনিক পর্বে। 50 বছর পরে ওখানে হলো 1707-এ কে মারা গেল? ঔরঙ্গজেব। তার 50 বছর পরে হলো পলাশির যুদ্ধ, মানে 1757 খ্রিস্টাব্দে। সেই যুগটাকে, পলাশির যুদ্ধ যখন হয়েছিল সেই যুগটাকে আমরা বলছি আধুনিক যুগ। অথচ বাংলার নবাবী শাসনের আদব কায়দাগুলো মুঘল প্রশাসন থেকেই নেওয়া হয়েছিল। যে বাংলায় যে শাসনগুলো করতো বা সেটা কোথা থেকে নেওয়া হয়েছিল? মুঘল প্রশাসন থেকে। এমনকি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শাসনকালের প্রথম দিকে মুঘল প্রশাসনিক ব্যবস্থাই বহাল রেখেছিল। তাহলে কোন যুক্তিতে ঔরঙ্গজেব মধ্যযুগে পড়বেন আর সিরাজউদ্দৌলা বা লর্ড ক্লাইভ পড়বেন আধুনিক যুগে? এখন বলছে যে এই যে শাসন ব্যবস্থা বা প্রশাসনিক যে ব্যবস্থাটা আছে সেটা মুঘল যুগ থেকেই নেওয়া হয়েছিল। তাহলে এই যে বলেছে ঔরঙ্গজেব তাহলে কিভাবে মধ্যযুগে পড়ে, যেটা আমরা দেখলাম উনি মারা গেছেন 1707 খ্রিস্টাব্দে এবং সেটাকে মধ্যযুগ বলা হয়েছে। এবং বলেছে তাহলে সিরাজউদ্দৌলা বা লর্ড ক্লাইভ কিভাবে আধুনিক যুগের মধ্যে পড়ে। আরেক দিক থেকেও বিষয়টা দেখা যাক। সুলতান ইলতুৎমিশ যখন মারা যান তখন
মেয়ে রাজিয়াকে দিল্লির শাসনভারের জন্য নির্বাচন করে যান। তো এখন আমরা চলে আসছি দিল্লির ব্যাপারে। তো দিল্লিতে এখানে বলেছে দিল্লির শাসক তখনকার সময় ছিল সুলতান ইলতুৎমিশ। তো তিনি যখন মারা যান তার মেয়ে যে কন্যা ছিল তাকে এই দিল্লির শাসনভারের জন্য রেখে যান। মেয়ের নাম হচ্ছে সুলতান রাজিয়া। তো যথাক্রমে রাজিয়া সুলতান হন। অন্যদিকে অষ্টাদশ শতকের পরে বা তারও পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরের জেনারেল বা প্রশাসনিক কর্তার পদে কোনো নারীর খোঁজ পাওয়া যায় না। তারপরে যে সুলতান রাজিয়ার পরে প্রশাসনিক পদে কোনো নারীর খোঁজ পাওয়া যায় না। এখনও নারীর শাসন ক্ষমতার নিরিখে বিচার করলে কোনটা আধুনিক বা কোনটা আধুনিক নয়। তো কেউ বুঝতে পারছে না কোনটা আধুনিক যুগের কোনটা আধুনিক যুগের নয়। শুধু আগে জন্মেছেন বলেই কি সুলতান রাজিয়াকে মধ্যযুগের বৃত্তে পড়তে হবে? তো আমরা দেখলাম যে সুলতান ইলতুৎমিশ যখন মারা যায়, সুলতান রাজিয়া যখন সিংহাসন পদে বসে, তখন সেই যুগটাকে আমরা মধ্যযুগ বলে দেখছি, এবং শুধুমাত্র আগে জন্মেছে বলে কি আমরা তাকে মধ্যযুগের আওতায় ফেলছি? তো এটা একটা প্রশ্ন এখানে করেছেন তার লাস্টে, এবং কোশ্চেন মার্ক দিয়েছেন। দেখি এখানে কি বলেছেন, পরের পেজে কি বলছেন একটু দেখে নিই। তাহলে দেখা যাচ্ছে প্রাচীন, মধ্য ও আধুনিক পর্ব ভেঙে ভারতের ইতিহাসকে বোঝার চেষ্টার মধ্যে প্রায়ই অতি সরলীকরণ আছে। অতি সরলীকরণ মানে এখানে অনেক গোলমাল আছে, যে ভারতের ইতিহাসগুলোকে জানার ক্ষেত্রে অনেক গোলমাল আছে। যুগ বলতে একটা বড় সময়কে বোঝায়, একটা দীর্ঘ 500 বছরেরও অনেক বেশি বা 5000 বছরেরও অনেক বেশি সময়কে একটা যুগ বোঝায়। ঠিক আছে, প্রতিটি যুগের মানুষও তার জীবনযাপনের নানা রকম বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলি রাতারাতি পাল্টে যায় না। তাই সব সময় যুগ বদলের ধারাকে সময়ের হিসাবে কষে ধরে ফেলা যায় না। বলছে প্রত্যেকটা যুগেরই একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, কারণ প্রত্যেকটা যুগেই ধরো আগে মানুষের যে আমাদের যে বিবর্তনের যে ধারাগুলো বা পরিবর্তনের যে ধারাগুলো, মানুষরা আগে কেমন ছিল, আবার কিছু বছর পরে মানুষ আবার কীরকম হলো, বা সেই সময় মানুষ কি চাষবাস করতো, কি খাবার খেত, বা তাদের জীবিকা কীরকম ছিল। তো সেই মানে প্রত্যেকটা যুগেই তাদের প্রত্যেকটা বৈশিষ্ট্য পাল্টাচ্ছে। ঠিক আছে, তো সেই সময়গুলোকে আমরা এক একটা যুগ বলে ধরে নিতে পারি। তাই বলেছে সবসময় যুগ বদলের ধারাকে সময়ের হিসাবে কষে ফেলে ধরা যাবে না, যে না একটা যুগ নির্দিষ্ট একটা তারিখের ভিত্তিতে বা একটা সালের ভিত্তিতে আমরা বলতে পারি না, যে নির্দিষ্ট একটা সময়কে আমরা বলতে পারি না এই সাল থেকে বা এই খ্রিস্টাব্দ থেকে এই খ্রিস্টাব্দ অবধি একটা যুগ শেষ হয়ে গেছে। ঠিক আছে, আরও একটা জরুরি কথা হলো ইতিহাস থেকে বর্তমানের দূরত্ব। জরুরি কথা, আজকের থেকে এখন থেকে আমরা অতীতকালের যে একটা ডিস্টেন্স, একটা সময়ের যে পার্থক্য বা সময়ের যে সময়সীমা, সেটাকে বলেছেন। এই দূরত্ব সময়ের হিসাবে যত বেশি হবে, ইতিহাস বিষয় নিয়ে বাদ বিতর্কের চরিত্র ততই বদলাবে। বলছে দূরত্ব যত ঘনিয়ে আসবে বা বেশি হবে, সেই নিয়েই মানুষের মধ্যে কৌতূহলও জাগবে এবং তর্ক বিতর্কও শুরু হবে। যেমন সম্রাট অশোকের ভাবনা চিন্তায় কলিঙ্গ যুদ্ধের প্রভাব কী, এই নিয়ে নানা বিতর্ক থাকলেও সেই বিষয়টা মানুষের প্রতিদিন জীবনযাপনের আজ আর তত প্রাসঙ্গিক নয়। তাই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক থাকলেও সামাজিকভাবে সেই বিতর্ক ততটা জরুরি নয়। এখন বলছে যে সম্রাট অশোক যে কলিঙ্গ যুদ্ধ করেছিলেন, সেই কলিঙ্গ যুদ্ধের প্রভাব কি এখনো কি মানুষের মধ্যে বর্তমান? আমার মধ্যে তো নেই, তোমার মধ্যেও নেই, ইভেন সমাজের মানুষের মধ্যে নেই। তাহলে কাদের মধ্যে আছে? যারা এই ইতিহাস বিষয় নিয়ে রিসার্চ করছে, যারা চর্চা করছে, তাদের মধ্যেই এই ইতিহাসের যে বাদ বিতণ্ডি বা তর্ক বিতর্ক, তাদের মধ্যে এখনো বর্তমান, যে কী প্রভাব ছিল ও অশোকের কলিঙ্গ যুদ্ধের ওপর। তো এটা সামাজিকভাবে জরুরি নয়। পানিপথের প্রথম যুদ্ধ বিষয়ের কথাটা খানিকটা এইরকম বলা যায়, কিন্তু প্রশ্নটা যদি ওঠে যে 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষের বিভাজন কি কোনোভাবেই ঠেকানো যেত না, তাহলে প্রশ্নটা সামাজিকভাবেও প্রাসঙ্গিক হয়ে পড়ে। তো এখন আরেকটা গল্প বলেছে, আরেকটা কথা বলেছে, যেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। বলছে 1947 খ্রিস্টাব্দে যে ভারতবর্ষের যে বিভাজনটা হয়েছে, সেটা কি কোনোভাবেই থামানো যেত না, ঠেকানো যেত না? হ্যাঁ, যদি এটা হতো
তাহলে এই প্রশ্নটা সামাজিকভাবেও জরুরি, কারণ সমাজেই ভেদাভেদটা হয়েছে, সমাজেরই বিভাজন হয়েছে। আচ্ছা, আজও ভারতবর্ষের অনেক মানুষ ওই সময়ের দেশভাগের স্মৃতিতে কষ্ট পান। হয়তো তাদের ব্যক্তিগত জীবনে দেশভাগ নানা রকম ছাপ ফেলেছিল। ফলে প্রশ্নটা এক্ষেত্রে অনেক সরাসরি বর্তমান সমাজকে ছুঁয়ে যায়। তাই এই প্রশ্নের উত্তর নিয়ে ঐতিহাসিকদের মধ্যেও নানা বিতর্ক রয়েছে, তেমনি সাধারণ মানুষেরও নানা বক্তব্য থাকা স্বাভাবিক। তো বলেছে দেশভাগের স্মৃতি নিয়ে আজও হয়তো অনেক মানুষ কষ্ট পান, কারণ কি দেশ ভাগের ফলে কিছু মানুষ তার আত্মীয় পরিজন, নিজের মানুষদের অন্যান্য দেশে ছেড়ে এসে। আজকে যদি আমি আমার বাবার ঠাকুরদার কথাই বলি, তাহলেও তারাও কিন্তু দেশভাগের পরে, এই যে প্রথমে তো ভারতবর্ষ একটা দেশ ছিল, এখন তো পাকিস্তান, বাংলাদেশ, ভারত হয়ে গেছে, একটা বিভাজন হয়ে গেছে। তার ফলে অনেক আমাদের আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের মধ্যেও, তাদের বন্ধু বান্ধবের মধ্যেও ছাড়াছাড়ি হয়েছে, যার ফলে এখনও কি এই যে প্রভাবটা, দেশ বিভাজনের যে প্রভাবটা, এটা এখনও আমাদের কষ্ট দেয়, কারণ এই জিনিসগুলো আমাদের স্মৃতির মধ্যে এখনও রয়ে গেছে। এই জিনিসটা নিয়ে শুধুমাত্র সামাজিক নয়, ঐতিহাসিকদের মধ্যেও নানা রকম মতভেদ দেখা যায় এবং বিতর্ক রয়ে যায়। তেমনি সাধারণ মানুষের নানা বক্তব্য থাকা স্বাভাবিক। ফলে দেশভাগ বিষয়ে ইতিহাস লিখতে গেলে খুব নির্লিপ্তভাবে লেখা কঠিন। অর্থাৎ সেক্ষেত্রে ইতিহাসের বিশ্লেষণ প্রায়শই ঐতিহাসের ব্যক্তিগত মতামত ও ভাবনা চিন্তা বেশি বেশি করে ঢুকে পড়ার সম্ভাবনা দেখা যায় বা থেকে যায়। ইতিহাসের সময় যত দূরে হয় সেই সম্ভাবনা তত কমে। তো বলেছে এখন যদি কোনো ঐতিহাসিক এই যে দেশ বিভাজনের যে সময়কালটা বা দেশ বিভাজনের যে বিষয়বস্তুটা, তার উপর যদি কোনো ইতিহাস রচনা করতে যায়, তাহলে তিনি কিন্তু প্রত্যেকটা মানুষের যে মনের ভাব সেটা কিন্তু প্রকাশ করতে পারবে না। তিনি শুধুমাত্র তার ভাবনা চিন্তাই লিখতে পারবেন এবং তার মনের ভাবনা চিন্তা বেশি বেশি করে ঢুকে যাবে এবং ব্যক্তিগত বিশ্লেষণ উনি বেশি করতে পারবেন কি ঐতিহাসিক বিশ্লেষণ ব্যতীত। তাই বলেছে ইতিহাসের সময় যত দূরে হয় সেই সম্ভাবনাও তত কমে। তো ইতিহাস যত আমাদের বর্তমান সময় থেকে দূরে চলে যাচ্ছে, তর্ক বিতর্ক আরও বেশি পরিমাণ বাড়ছে। তো আজকে এই পর্যন্তই।